أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনের নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। মার্ক্সবাদী ফেমিনিজমের মূল পয়েন্টগুলো হচ্ছে: 1 নম্বর, নারী নির্যাতিত হবার মূল কারণ নাকি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, যা নারীকে দমিয়ে রেখে সবচেয়ে বেশি লাভবান হয়। এরা পুরুষতন্ত্রকে নারী নির্যাতিত হওয়ার মূল কারণ মনে করে না। 2 নম্বর, তারা মনে করে নারীকে দমিয়ে রাখার মাধ্যমে পুঁজিবাদ নানা রকমভাবে উপকৃত হচ্ছে। সেগুলো হচ্ছে: নারীরা পরিবারে স্ত্রীর ভূমিকা পালনের মাধ্যমে সন্তান জন্ম দেয় এবং তাদের ভাষায় এরা হচ্ছে বিনামূল্যে ভবিষ্যতের শ্রমিক তৈরি করা। এছাড়া নারীরা মায়ের ভূমিকা পালন করে, আনপেইড ডোমেস্টিক লেবার দেয়। এই নারীরা তাদের সন্তানদেরকে সামাজিকীকরণ করে, অর্থাৎ বড় হয়ে তারা কী ধরনের আচরণ করবে সেটাও ঠিক করে দেয় বিনামূল্যে। যদিও আধুনিক সমাজবাদী নারীরা নারীর মর্যাদাকে অর্থনৈতিক মুক্তির সাথে সমানভাবে দেখে না, বরং তারা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় শেকড় অনুসন্ধান করে। তারা বলে, সমাজে নারী 4টি কাজ করে। 1 নম্বর, কর্মক্ষেত্রে অর্থাৎ ঘরে কাজ করে। 2 নম্বর, সন্তান উৎপাদন করে মানবজাতির ধারা বজায় রাখে। 3 নম্বর, সন্তানদের সামাজিকীকরণ করে বা তাদেরকে শিক্ষা দেয়। 4 নম্বর, যৌনতা বা পুরুষের শারীরিক চাহিদা মেটায়। এই কারণে আধুনিক সমাজবাদী নারীরা শুধুমাত্র পুঁজিবাদকে অপসারণ করতে চায় না, নারী মুক্তির জন্য তারা এই 4টি কাজের প্রতিটি থেকে নারীকে মুক্ত করতে চায়। বলাই বাহুল্য, এটি একটি ইউটোপিয়া বা অবাস্তব লক্ষ্য। মার্ক্সবাদী ফেমিনিজমের 3য় পয়েন্ট হচ্ছে, তারা মনে করে নারীরা সমাজে পুরুষের বা স্বামীর রাগ, ক্ষোভ, প্রশমনের ভূমিকা পালন করে। অর্থাৎ নারীরা যেভাবে পুরুষকে মানসিক প্রশান্তি দেয়, সেই বিষয়টিকে তারা দেখছে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে, সেদিক থেকে দেখে বলছে এরা পুরুষের রাগ, ক্ষোভ, প্রশমনের ভূমিকা পালন করে। তাদের ভাষায় নারীরা হচ্ছে টেকার্স অফ শিট। ফলে পুরুষেরা সারাদিনের পরিশ্রম, ক্লান্তি, অশান্তি এগুলো দূর করে ঘরে এসে প্রশান্তি পাওয়ার পর তারা বাইরে গিয়ে নতুন করে কাজ করার উদ্যম পায়। 4 নম্বর পয়েন্ট, এদের মতে যেহেতু পুরুষেরা নারীকে ভরণপোষণ দিতে বাধ্য থাকে, স্ত্রী সন্তানের দেখাশোনা করে, এই কারণে পুরুষ নির্ভর করে তার নিজের অর্থ উপার্জনকারী কাজের উপরে। ফলে সেই পুরুষ তার নিয়োগকর্তা বা পুঁজিবাদী ধনকুবেরের কলকারখানা কিংবা অফিসে কাজ করে তাদের বিরুদ্ধে মজুরি বৃদ্ধির আন্দোলন করা অথবা ঝুঁকি গ্রহণের মানসিকতা রাখে না। 5ম পয়েন্ট, তাদের মতে ট্রেডিশনাল নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ বাবা মা এবং সন্তানের সমন্বয়ে গঠিত ছোট পরিবারগুলো ভবিষ্যতের পুঁজিবাদী সমাজের নির্ধারিত কর্মজীবী শ্রেণীর মানুষ তৈরিতে ভূমিকা রাখে বা তাদেরকে আদর্শিকভাবে কন্ডিশনিং করে। 6 নম্বর পয়েন্ট, তাদের মতে, যেটা আগেও বলা হয়েছে, যখন থেকে মানুষের ব্যক্তিগত সম্পত্তির মালিকানা প্রচলন হয়েছে, প্রাইভেট প্রপার্টির প্রচলন করতে শিখেছে, তখন থেকেই পুরুষেরা নাকি স্ত্রীকে নিজের সম্পত্তি বলে বিবেচনা করেছে। ফলে মহিলারা নিজের সম্পদের মালিক হওয়ার পরিবর্তে অন্য পুরুষের সম্পত্তিতে পরিণত হয়েছে। 7ম পয়েন্ট, এরা সমাজকে সম্পদ এবং অর্থনীতির ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে আলোচনা করে। এই কারণে যারা সমাজের ধনী নারী বা রুলিং ক্লাস, তাদেরকে প্রিভিলেজড বা সুবিধাভোগী নারী মনে করে। তারা মনে করে থাকে এই নারীরাও অন্য নারীদের নির্যাতিত হবার কারণ। মজলুম শ্রেণীর নারীকে তারা প্রোলেতারিয়েট বলে। তারা মনে করে রুলিং ক্লাসের বিপরীতে প্রোলেতারিয়েট শ্রেণীর নারী পুরুষের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এজন্য তারা বলে শ্রমিক শ্রেণীর নারী পুরুষ যদি পরস্পরের সহযোগী হিসেবে সমাজের প্রিভিলেজড বা সুবিধাভোগী শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম করে, তাহলে তারা তাদের অধিকার আদায় করতে পারবে। সুতরাং তাদের মডেলে অর্থনৈতিক মুক্তিই হচ্ছে সব কিছুর চূড়ান্ত কথা। নারী যদি অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারে, অর্থাৎ যদি নারী নিজে চলার মতো টাকা পয়সা নিজে আয় করতে পারে, তাহলে তাদের ভাষায় নারী নাকি বহুলাংশেই মুক্তি পেয়েছে বলে ধরে নেওয়া হবে। এই কারণে তারা মনে করে কমিউনিস্ট সমাজে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য বা অসমতা থাকবে না, দূর হয়ে যাবে, সব কিছু সমাধান হয়ে যাবে। তাদের দৃষ্টিতে সমাধান হচ্ছে 2 রকমের। বড় সমাধান হচ্ছে পুঁজিবাদ দূর করা, আর ছোট সমাধান হচ্ছে
যে সকল নারীরা ঘরে কাজ করছে তাদেরকে ঘরের কাজের বিনিময়ে মজুরি প্রদান করা। এবারে তাদের সেই সকল থিওরির কিছু সমালোচনা এবং ত্রুটি এই বিষয়ে আলোচনা করা যাক। প্রথমত, নারীবাদের ভেতর থেকেই, অর্থাৎ নারীবাদের অন্যান্য যে সকল ধারা উপধারা শাখা প্রশাখা আছে তারাই মার্কসিস্ট ফেমিনিজম বা সমাজবাদী নারীবাদের বিভিন্ন পয়েন্টকে সমালোচনা করে। উদাহরণস্বরূপ 1 নম্বর পয়েন্ট, যারা লিবারেল ফেমিনিস্ট তারা মার্কসিস্ট ফেমিনিজমের সমালোচনা করে বলেন, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই তো নারী এবং পুরুষের মধ্যে অসমতা চলে এসেছে। এখানে অসমতা শব্দটিকে আবারও সেই অর্থে বুঝতে হবে যে পৃথক জেন্ডার রোল, নারী পুরুষের পৃথক দায়িত্ব কর্তব্য, এটাকেই তাদের ভাষায় অসমতা বলা হয়। তো সেই দিকে ইঙ্গিত করে তারা বলছে যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই তো নারী এবং পুরুষের মধ্যে এই অসমতা চলে এসেছে। এছাড়া পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো এটাও চলে এসেছে হাজার হাজার বছর ধরে পৃথিবীর 99% সমাজে। আমরা আগেই বলেছি ম্যাট্রিয়ার্কিয়াল এই ধরনের বা মাতৃতান্ত্রিক সমাজের কোনো দৃষ্টান্ত নৃতাত্ত্বিকরা খুঁজে পাননি, যেটা এমনকি জেন্ডার অভিধান বাংলা একাডেমি থেকে প্রকাশিত সেখানেও আছে। এছাড়া আমরা এটা সহজেই জানি, কমন সেন্স, যে মাতৃশাসিত মাতৃতান্ত্রিক কোনো সমাজ কখনোই কোনো সভ্যতা গঠন করতে পারেনি। পৃথিবীর ইতিহাস যত সভ্যতা আছে সেখানে সবখানেই পুরুষতান্ত্রিক সমাজ আমরা দেখতে পাই। এ কারণে তারা বলেন যে পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো পৃথিবীর 99% সমাজে চলে এসেছে, কাজেই নারীর নির্যাতিত হওয়ার পেছনে পুঁজিবাদ প্রধান কারণ হতে পারে না। এছাড়া তারা আরও বলেন যে পুঁজিবাদ প্রতিষ্ঠার সাথে সাথে নারীবাদী আন্দোলন, নারী মুক্তি আন্দোলন এটা আরও বেগবান হয়েছে। উদাহরণ হিসেবে তারা বলেন 1963 সালে নারীবাদের দ্বিতীয় তরঙ্গের উত্থানকালে যখন আমেরিকাতে ইকুয়াল পে অ্যাক্ট বা সম মজুরি আইন পাশ করা হয়, তখন অনেকাংশেই নারী এবং পুরুষের ইকুয়ালিটি অর্জিত হয়েছে। তাই তারা বলেন পুঁজিবাদ নারীদেরকে বন্দী করেনি, বরং মুক্তি দিয়েছে। এছাড়া তারা প্রশ্ন করেন, যে সমাজে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা নেই সেখানে নারীরা কেন বঞ্চিত? এই প্রশ্নের উত্তর মার্কসিস্ট ফেমিনিস্টরা দিতে পারে না। আবার ফেমিনিজমের আরেকটি ধারা, যারা রেডিক্যাল ফেমিনিস্ট বা উগ্র নারীবাদী, তারাও মার্কসিস্ট ফেমিনিজমের সমালোচনা করে বলেন, মার্কসিস্ট ফেমিনিস্ট যারা তারা শুধুমাত্র অর্থনৈতিক দৃষ্টিতে নারীর নির্যাতিত হওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে পারেন, কিন্তু অন্যান্য বিষয় যেমন পুরুষের হাতে নারী কেন পারিবারিক ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, কিংবা নারী কেন কর্মক্ষেত্রে অথবা পথে ঘাটে স্কুল কলেজে বা অন্যান্য জায়গায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ভায়োলেন্সের শিকার হচ্ছে, কিংবা নারীর প্রতি বিভিন্ন রকমের যে সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে সেগুলো কেন হয়েছে, এর উৎসগুলো কি, এটা ব্যাখ্যা করতে পারে না মার্কসিস্ট ফেমিনিজম। তারা আরও বলেন গ্লোবালি বা ইউনিভার্সালি নারীর যে দায়িত্ব পৃথিবীতে দেখা যায়, যেমন নারীরাই ঘরের কাজ করে, কেন পুরুষেরা করে না, এই বিষয়টি কিভাবে সৃষ্টি হলো, এই প্রশ্নের উত্তর সমাজতন্ত্র দিতে পারে না। এইসব ক্ষেত্রে যেসব বৈষম্য আছে সেগুলোর জন্য এই উগ্র নারীবাদী বা রেডিক্যাল ফেমিনিস্টরা, যারা ভদ্রভাষায় নিজেদেরকে আমূল নারীবাদী বলে পরিচয় দিতে চায়, তারা বলেন পুরুষতন্ত্র হচ্ছে মূল অপরাধী, পুরুষতন্ত্রই এই জন্য দায়ী। যেমনটা রেডিক্যাল ফেমিনিস্ট জার্মেন গ্রেয়ার তিনি একবার লিখেছিলেন যে পুরুষ নাকি নারীদেরকে সত্তাগতভাবে ঘৃণা করে। অথচ এতদিন ধরে যত সাহিত্য রচনা করা হয়েছে সবখানেই দেখা যাচ্ছে যে পুরুষ নারীদেরকে ভালোবাসে। নারীর জন্য ভালোবাসার ক্ষেত্রে পুরুষ যুদ্ধ পর্যন্ত বাঁধিয়ে দিতে পারে, নিজের জীবন উৎসর্গ করতে পারে। যাই হোক, নারীবাদের একটি বড় অংশই এইসব বিষয়কে শুধুমাত্র নেতিবাচক দিক থেকে দেখে অভ্যস্ত। মার্কসিস্ট ফেমিনিজম বা সমাজবাদী নারীবাদের আরেকটি সমালোচনা হচ্ছে পরিবারের বিষয়ে অ্যাঙ্গেলের দৃষ্টিভঙ্গি ছিল খুবই নেতিবাচক। পুরুষ নারীকে নিজের সম্পত্তি মনে করে, অথবা নিছক নিজের প্রপার্টি বাড়ানোর জন্য একজন নারীকে বিয়ে করে, কিংবা বিয়ের মাধ্যমে সে পুত্র সন্তান লাভ করতে চায়, কারণ পুত্র সন্তানের মাধ্যমে তার সম্পত্তি আরও বাড়ানো যাবে, পারিবারিক ব্যবসা চালু থাকবে। এই ধরনের কথা তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায়, তবুও বলতে হয় মানুষ শুধুমাত্র এই সকল কারণেই বিয়ে করে না, শুধুমাত্র এই সকল কারণেই পরিবার গঠন করে না, শুধুমাত্র সম্পত্তির বিবেচনায় অথবা শুধুমাত্র যৌনতার জন্য নয়, মানুষ ভালোবাসা আর প্রশান্তি লাভের জন্যও স্ত্রী গ্রহণ করে, সঙ্গী গ্রহণ করে। বিয়ের অন্যতম একটি প্রধান উপযোগিতা হচ্ছে মানসিক প্রশান্তি। এমনকি কোরআনের আয়াতে আল্লাহ তাআলা সেই বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন সূরা রুমের সেই আয়াতে। আল্লাহ তাআলা যেখানে বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আর তার আরেকটি নিদর্শন এই যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনী, তোমাদের স্ত্রীদেরকে, যাতে করে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো
প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন পারস্পরিক সম্প্রীতি, দয়া ও ভালোবাসা। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল মানুষদের জন্য। সুতরাং একজন নারী তার পারিবারিক জীবনে সুখী হতে পারে, স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবে গৃহিণী জীবন কাটাতে পারে, এটা তারা বিশ্বাস করতে চায় না। বাস্তবে দেখা যায় অধিকাংশ মহিলাই সুখে আছে, দুঃখী মহিলার সংখ্যা সবসময়ই কম। কিন্তু মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে একজন ব্যক্তির একক অবস্থানকে মূল্যায়ন করা হয় না, বরং বিভিন্ন ক্লাস বা গোষ্ঠীর অবস্থান নিয়ে আলোচনা করা হয়। যেমনটা আমরা এইমাত্রই বলেছি যে একজন নারী পারিবারিক জীবনে সুখী হতে পারে, তৃপ্তি হতে পারে, গৃহিণী ভূমিকা পালন করার মাধ্যমে সে পরিতুষ্ট হতে পারে, সন্তান নিয়ে সুখে থাকতে পারে, পরিবার নিয়ে তার কোনো অভিযোগ নাই থাকতে পারে। কিন্তু মার্ক্সবাদে এইসব ব্যক্তিগত মূল্যায়নের কোনো গুরুত্ব নেই। সমাজে সব পুরুষের ভূমিকা যেভাবে এক নয়, তেমনিভাবে সব নারীর ভূমিকাও এক নয়। এক একজন এক এক দায়িত্ব পালন করছে। পুরুষদের মধ্যেই দায়িত্ব কর্তব্যে নানা রকমের পার্থক্য দেখা যায়। তেমনিভাবে সার্বিক বিবেচনায় নারী এবং পুরুষের মধ্যে যে লিঙ্গ পার্থক্য আছে, যেটা মানুষের সহজাত সৃষ্টিগত বৈশিষ্ট্য, সেই অনুসারে বিভিন্ন জেন্ডার রোল সৃষ্টি হয়েছে। নারী এবং পুরুষের জেন্ডার অনুসারে বিভিন্ন রকমের দায়িত্ব কর্তব্য ভূমিকা সৃষ্টি হয়েছে। এটা কখনোই বৈষম্য নয়। অসমতা মানেই বৈষম্য নয়, আবার সমতা মানেই ন্যায় বিচার নয়। মূলত নারী এবং পুরুষ একে অন্যের কমপ্লিমেন্টারি বা পরিপূরক ভূমিকা পালনের মাধ্যমে উভয়ে গোটা সমাজের প্রতি দায়িত্ব পালন করে আসছে। মার্ক্সবাদী ফেমিনিজমের আরেকটি সমালোচনা নারীবাদের ভেতর থেকেই আসে। সেটা হচ্ছে তারা বলেন মার্ক্সবাদী ফেমিনিজম পরিবার কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত। আর পরিবার বলতে শুধুমাত্র এমন পরিবারের কথাই সেখানে বোঝানো হয়েছে যেটা মনোগোমাস এবং অপ্রেসিভ। নারীকে বিবেচনা করা হয়েছে পুরুষের অধীনে থাকা অবস্থায়, পরিবারের অধীনে থাকা অবস্থায়। এই জন্য কিছু নারীবাদী প্রশ্ন করেন, সব নারী তো পুরুষের অধীনে থাকে না, বা সব নারী তো পরিবারের অধীনে পারিবারিক জীবনের মধ্যেও থাকে না। তাই তারা বলেন এটাও নাকি সেক্সিজম, এটাও নাকি সেক্সিজমের একটি উদাহরণ, অর্থাৎ মার্ক্সবাদী ফেমিনিজম এটাও নাকি সেক্সিজমের একটি উদাহরণ। তারা বলেন যে এভাবে ধরে নেওয়া হচ্ছে নারী সবসময় পুরুষের অধীনে, পরিবারের অধীনেই থাকে। এটা বিবেচনা করার মাধ্যমে নাকি নারীকে আত্মপরিচয়হীন, ইনভিজিবল বা নন পার্সন স্ট্যাটাসে নামিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ যে নারীবাদীরা মার্ক্সবাদী ফেমিনিজমের বিরোধিতা করেন তারা বলেন পরিবার নয়, বরং পরিবারের বদলে ব্যক্তিকে সমাজের বেসিক ইউনিট বিবেচনা করতে হবে। আজকাল অনেক নারীবাদী যারা বিয়ের দরকার আছে, পরিবারের দরকার আছে বলে মনে করেন না, যারা পারিবারিক জীবনে বিশ্বাস করেন না, তাদের কাছে মার্ক্সবাদী মডেল অর্থহীন। কারণ যেহেতু ওইসব নারীরা মার্ক্সবাদী নারীবাদের মূল কথা তথা পুরুষতন্ত্রের পারিবারিক কাঠামোতে প্রবেশ করেনি, যেহেতু তারা বিয়েই করেনি, আর তাদের কাছে বিয়ে হচ্ছে এক প্রকার বেশ্যাবৃত্তি বা গ্লোরিফাইড প্রস্টিটিউশন, কাজেই পরিবারের কীভাবে নারীর উপর অপারেশন করছে এই আলোচনা তাদের কাছে অর্থহীন। এছাড়া অনেক নারীবাদী মনে করেন মার্ক্সবাদী থিওরি এটাও একটি পুরুষবাদী থিওরি। শুনতে হাস্যকর মনে হলেও এর কারণ হচ্ছে তারা বলেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেল তারা তো দুজনেই পুরুষ, তাই পুরুষের দৃষ্টিকোণ থেকে তারা ওইসব বিষয়ে আলোচনা করেছেন। তাই ওইসব নারীবাদীদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে নারীদের ব্যাপারে শুধুমাত্র নারীরাই নাকি কথা বলতে পারবে, পুরুষ কখনো নারীদের ব্যাপারে ভালো মন্দ বলতে পারবে না। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখা যায় যে এটি একটি স্ববিরোধী কথা, সেলফ কন্ট্রাডিক্টরি কথা। কারণ নারীবাদ নিজেই পুরুষদের বহু বিষয় নিয়ে আলোচনা করে, পুরুষদের সমালোচনা করে, এমনকি সমগ্র পুরুষ জাতিকে তারা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুরুষতন্ত্র মডেলের কারণে। কাজেই নারীবাদ নিজেই পুরুষদের বিষয় নিয়ে বহু আলোচনা করে, অথচ তারা দাবি করছে যে নারীদের ব্যাপারে শুধুমাত্র নারীরাই কথা বলবে, পুরুষদের নারীদের ব্যাপারে কথা বলা উচিত নয়। ঠিক এই থিওরি যদি তারা নিজেরাই প্রয়োগ করত তাহলে কোনো নারীবাদী পুরুষের ব্যাপারে কথা বলতো না কিংবা অভিযোগ করার কোনো যোগ্যতাই রাখত না। মার্ক্সবাদী মডেলের আরেকটি বড় সমালোচনা হচ্ছে যে এটি একটি নিরেট বস্তুবাদী মডেল। এই মডেলের আলোচনা শুধুমাত্র অর্থনৈতিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ। অর্থনৈতিক মডেলের উৎপাদনকে, প্রোডাকশনকে মূল বিষয় ধরে বাকি সব কিছু আলোচনা করা হয়েছে। পণ্য, মজুরি এগুলো হচ্ছে তাদের বিশ্লেষণের মূল ভিত্তি। তাই পণ্য উৎপাদনের কাঠামোতে যে বৈষম্য আসে তার ভিত্তিতে শ্রেণী বৈষম্যের উদ্ভব ঘটে। এভাবে সমাজে যে তিনটি ক্লাস সৃষ্টি হয়, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এগুলো হচ্ছে সমাজে পুঁজিবাদের কাঠামো। আর যখন সেখানে শ্রমিক শ্রেণীর উন্নতি ঘটবে তখন সমাজতন্ত্রের মাধ্যমে পুঁজিবাদকে হটিয়ে দেওয়া যাবে আর বৈষম্য দূর করে দেওয়া যাবে। মার্ক্সবাদী মডেলে নারীর ঘরের কাজকে অর্থনৈতিকভাবে মূল্যায়ন করা হয় না, ফলে সেটা ওই মডেলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। নারীর কাজকে তারা ধরে নেয় রিপ্রোডাক্টিভ কাজ হিসেবে।
কিন্তু বাস্তবে নারী ঘরে যে কাজ করে সেই কাজের একটি বিরাট অর্থনৈতিক মূল্য আছে, এটা অস্বীকার করা যায় না। সহজ উদাহরণ দেওয়া যাক, এরপর আমরা কিছু তথ্য উপস্থাপন করব। সহজ উদাহরণ হচ্ছে, কোনো একটি পরিবারে একজন কর্মরত পুরুষ আছেন, তিনি তার কাজের বিনিময়ে যেই বেতন পাচ্ছেন সেই বেতন খুব বেশি না, কিন্তু সেই বেতনের মাধ্যমে তিনি তার পরিবার বা ঘরের সবার প্রয়োজনীয় খরচ যোগান দিতে পারছেন। দেখা গেল ওই পরিবারে সেই পুরুষ হচ্ছে একমাত্র রোজগারকারী ব্যক্তি। তার রোজগার খুব বেশি নয়, কিন্তু সেই সামান্য রোজগার দিয়ে কিভাবে সে একটি পরিবার পরিচালনা করতে পারছে, এটা সম্ভব হচ্ছে তার পরিবারে যে নারী আছে, তার স্ত্রী আছে, ঘরে সেই নারী কাজ করার কারণে, ঘরে সেই নারীর শ্রমের কারণে পুরুষ সামান্য উপার্জন দিয়ে পরিবার নির্বাহ করতে পারছে এবং বাইরে কাজ করতে পারছে। স্ত্রী সেই পুরুষের সন্তানদের দেখাশোনা করে দিচ্ছে, রান্নাবান্না করে দিচ্ছে, গৃহস্থালী যত কাজ আছে সেগুলো পরিচালনা করছে। বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে তাদেরকে কেয়ার গিভার হিসেবে কাজ করছে, যত্নার্থী নিচ্ছে। এই সকল কাজের অবশ্যই প্রত্যেকটির বিরাট অর্থনৈতিক মূল্য আছে। এটা সহজে বোঝা যায় যখন সেই নারী না থাকে, যখন বাইরে থেকে আউটসোর্সিং করে অন্য কাউকে দিয়ে সন্তানকে দেখাশোনা করাতে হয়, কিংবা সন্তানকে কেয়ার সেন্টারে, ডে কেয়ার সেন্টারে অথবা নার্সিংহোমে রেখে আসতে হয় বয়স্ক মানুষদেরকে, অথবা বাইরে থেকে মানুষ এনে খাবার রান্না করাতে হয়, ঘরদোর পরিষ্কার করাতে হয়, তখন বোঝা যায় যে প্রত্যেকটি ধাপে কত বিরাট পরিমাণের অর্থ খরচ করতে হয়। কাজেই নারীর ঘরের কাজের অবশ্যই অর্থনৈতিক মূল্য আছে। এর বিনিময়ে তাকে মজুরি দেওয়া হোক কিংবা নাই হোক, অবশ্যই তাদের কাজের অর্থনৈতিক মূল্য আছে। সুতরাং সামগ্রিকভাবে একথা নিরাপদে এবং সহজেই বলা যায়, সেটা হচ্ছে যে মার্ক্সবাদী মডেল খুবই সীমাবদ্ধ সংকীর্ণ একটি মডেল, এবং এই মডেলের উপর ভিত্তি করে সমস্ত রকমের বৈষম্য থেকে নারীদের মুক্তি মিলবে, এটি একটি অবাস্তব কথা। কারণ শুধুমাত্র শ্রেণী বৈষম্যের কারণেই নয়, বিভিন্ন কারণে মানুষের মধ্যে বৈষম্য দেখা যায়। যেমন গায়ের চামড়ার রং, বর্ণবাদের কারণে, অথবা কে কোন ধরনের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী থেকে উঠে এসেছে সেটার কারণেও মানুষদের মধ্যে অনেক ধরনের বৈষম্য আছে। কিন্তু মার্ক্সবাদী মডেলে সেই সকল বিষয়ের কোনো আলোচনা নেই, শুধুমাত্র অর্থনীতি নিয়ে সেখানে আলোচনা করা হচ্ছে। ধর্মের কারণেও মানুষ বৈষম্যের শিকার হয়, জাতিগত পরিচয়ের কারণে মানুষ বৈষম্যের শিকার হয়, বয়সের কারণে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়, সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় না। মার্ক্সবাদী মডেল হচ্ছে নিছক মডেল অফ কমোডিটিস অ্যান্ড এক্সপ্লয়টেশন বা পণ্য উৎপাদনের মডেল, এবং সেখানে বিদ্যমান নিরেট বস্তুবাদী আলোচনা। নারীর জীবনের, ব্যক্তিগত জীবনের, ঘরের জীবনের, নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক, প্রাত্যহিক জীবনের খুঁটিনাটি বিভিন্ন বিষয়, এইসব নিয়ে সেই বস্তুবাদী মডেলে কোনো আলোচনা নেই। যেমন কর্মক্ষেত্রে নারীদেরকে যদি আমরা যোগদান করাই, সব নারীরা ব্যাপক হারে অফিস, আদালত, মিল, ফ্যাক্টরি, কলকারখানায় যোগদান করলো, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে সামাজিক প্রত্যাশা হচ্ছে এই নারীরাই ঘরে ফিরে এসে গৃহস্থালী কাজগুলো করবে। যে কারণে ইতিহাস থেকে দেখা যায় যে কমিউনিজমের উত্থানের পরেও রাশিয়াতে নারীরা যখন ব্যাপকভাবে কর্মক্ষেত্রে যোগদান করলো, সেই নারী যখন ঘরে ফিরে আসছে, ঘরে ফিরে আসার পর সেই নারীদেরকেই আবার গৃহস্থালী কাজগুলো করতে হচ্ছে। কেন নারীকেই করতে হচ্ছে? মার্ক্সবাদী মডেল এর কি ব্যাখ্যা দিতে পারবে? এছাড়া নারীবাদ যাকে পুরুষতন্ত্র বলে, দেখা যাচ্ছে ঘরে সেই পুরুষতন্ত্র আগের মতোই টিকে আছে। তাদের কাছে এর ব্যাখ্যা কী? সুতরাং নারীর উপরে তাদের ভাষায় পুরুষের যে আধিপত্য অথবা কর্তৃত্ব, এর উৎস কী এবং কারণ কী সেটা তারা ব্যাখ্যা করতে পারে না। পুরুষতন্ত্র প্লাস প্রতিবাদকে দায়ী করলেও এই বিষয়ে তারা একমত হতে পারে না যে এই দুইয়ের মধ্যে কিভাবে সেই কোট আনকোট অশুভ যোগসূত্র স্থাপিত হলো, কিংবা এই যোগসূত্র স্থাপনের ঐতিহাসিক বা কনসেপচুয়াল ভিত্তি কী, এই বিষয়ে তারা একমত নয়। কার্ল মার্ক্সের মতে পুঁজিবাদের আগে থেকেই পুরুষতন্ত্রের উদ্ভব ঘটেছে, অর্থাৎ পুরুষতন্ত্র আগে, পুঁজিবাদ পরে। কিন্তু কিভাবে নতুন প্রোডাকশন মডেলে পুরুষতন্ত্র আর পুঁজিবাদ একে অন্যের সহযোগী হয়ে উঠল, এটা তারা ব্যাখ্যা করতে পারে না। মার্ক্সবাদীদের মধ্যে অনেকেই বলেন পুঁজিবাদ হচ্ছে সমস্ত রকমের জেন্ডার অপারেশনের উৎস, তাই জেন্ডার সমতা বা ইকুয়ালিটির প্রতিষ্ঠা করতে হলে প্রথমে পুঁজিবাদ নির্মূল করতে হবে। তারা বলেন পুঁজিবাদী শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটলে জেন্ডার অপারেশন স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। কিন্তু এক্ষেত্রে বাস্তব দৃষ্টান্ত থেকেই আমরা দেখতে পাই, যখন সোশ্যালিস্ট শাসন থাকলো পৃথিবীতে, সোশ্যালিজমের অধীনে চীন কিংবা রাশিয়াতে মেয়েরা কি বৈষম্য থেকে মুক্তি পেয়েছে? তাদের জীবন কি স্বর্গীয় জীবন হয়ে গেছে? সেই বিষয়ের কিছু তথ্য আগেই উল্লেখ করা হয়েছে এই সিরিজে, আরও বাকি উদাহরণ সামনের দিকে আসছে ইনশাআল্লাহ। কাজেই পুঁজিবাদী শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটলেই সমস্ত রকমের জেন্ডার অপারেশন বিলুপ্ত হয়ে যাবে, এই থিওরি বাস্তবে কার্যকর নয়। তবুও তারা মনে করেন, তাদের মতে পুঁজিবাদের অবসান ঘটানোই হচ্ছে পুরুষতন্ত্র নির্মূলের পূর্ব শর্ত। এভাবে তারা ধরে নিচ্ছেন যে
পুঁজিবাদ পুরুষতন্ত্রের আগে সৃষ্টি হয়েছে। তাহলে এতক্ষণ পর্যন্ত তারা যেটা বলেছেন, অর্থাৎ পুরুষতন্ত্র পুঁজিবাদ সৃষ্টি করেছে, এই কথার সাথে তাদের পূর্বের কথাটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এই বিষয়ে সমালোচকরা বলেন যে এইখানে এসে মার্ক্সবাদী ফেমিনিস্টরা ইতিহাসের প্রতি ইচ্ছাকৃতভাবে অন্ধ হয়ে থাকে। তারা একটি মৌলিক ঐতিহাসিক প্রশ্নের জবাব দিতে পারে না। প্রশ্নটি হচ্ছে, যদি পুরুষতন্ত্র পুঁজিবাদের আগে থেকেই অস্তিত্বশীল থাকে, তাহলে পুঁজিবাদ এসেছে পরে, সুতরাং পুঁজিবাদকে বিলুপ্ত করাকে কেন পুরুষতন্ত্র বিলুপ্ত করার পূর্বশর্ত বা মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে? সমালোচকরা বলেন এটি হচ্ছে মার্ক্সবাদী ফেমিনিস্ট থিওরির একটি বিরাট এবং প্রধান ঐতিহাসিক এবং কনসেপচুয়াল ভ্রান্তি। মার্ক্স মনে করতেন পুঁজিবাদের আগে থেকেই পুরুষতন্ত্র চলে এসেছে, সুতরাং এই কথার ভিত্তিতে বলা যায় যে পুঁজিবাদ বিলুপ্ত করলেও পুরুষতন্ত্রের অবসান ঘটবে না। আর এই ক্ষেত্রে কার্ল মার্ক্স যদি পুরুষতন্ত্র এবং পুঁজিবাদের মধ্যে সম্পর্কের থিওরি দিয়ে না থাকেন, তাহলে সমসাময়িক জেন্ডার থিওরি প্রদানকারীদের সামনে আরেকটি চ্যালেঞ্জ আছে। সেটা হচ্ছে যে এই দুইটি কনসেপ্টের মধ্যে কিভাবে সহযোগিতা যোগসূত্র স্থাপিত হলো সেটা ব্যাখ্যা করতে হবে। কাজেই জেন্ডার ডমিনেশনের উৎস এবং চিরন্তনতা ব্যাখ্যা করতে গেলে সমসাময়িক জেন্ডার থিওরিস্টদেরকে অবশ্যই দুইটি প্রশ্ন অ্যাড্রেস করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, লিঙ্গ বৈষম্যের উৎস এবং চিরন্তনতা ব্যাখ্যা করতে গেলে পুরুষতন্ত্র এবং পুঁজিবাদের ধারণায় বিশ্বাস করার দরকার আছে কি? দ্বিতীয় প্রশ্ন, লিঙ্গ বৈষম্যের উৎস এবং চিরন্তনতা ব্যাখ্যা করতে গেলে শুধুমাত্র পুরুষতন্ত্র আর পুঁজিবাদকে দায়ী করাই কি যথেষ্ট? এই ক্ষেত্রে উত্তর হিসেবে যদি মনে করা হয় যে না, এই দুইটি ধারণায় বিশ্বাস করার প্রয়োজন নেই কিংবা পুরুষতন্ত্রকে বাদ দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে নারীবাদী বয়ানের পুরো কাঠামো বা প্রায় বিরাট একটা অংশই ধসে পড়ে। পুরুষদেরকে অপরাধী আসামি কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না, পুরুষতন্ত্রকে দায়ী করা হচ্ছে না, তাহলে নারীবাদী বয়ানের একটি বিরাট অংশই ধসে পড়ে। যেটা বাকি থাকে সেটা হচ্ছে নারীবাদের যে কাঠামো, যে স্ট্রাকচার, যে দৃষ্টিভঙ্গি, সেই বয়ানের বাইরে গিয়ে নারী অধিকারের আলোচনা। যেমন ইসলামেও নারী অধিকার নিয়ে বিরাট আলোচনা আছে, কিন্তু কখনো সেটা নারীবাদের সংজ্ঞায় দেওয়া কোট আনকোট নারী অধিকার, কোট আনকোট সমতা, কোট আনকোট বৈষম্য সেরকম নয়। ইসলামের নিজস্ব কাঠামো আছে, সেই কাঠামোতে নারী এবং পুরুষের নিজস্ব দায়িত্ব, কর্তব্য, ভূমিকা, জেন্ডার রোল আছে। সেই কাঠামো অনুসারে নারীর নিজস্ব নারী অধিকার আছে, যেটা নারীবাদীর বয়ানের ভেতরে অন্তর্ভুক্ত নয়, পৃথক নারী অধিকার। কাজেই পুরুষতন্ত্র বাদ দিলে নারীবাদের সেই কাঠামো ধসে পড়ে এবং নারী অধিকার শব্দটি নতুন সংজ্ঞা লাভ করে। এই ছিল এই পর্বের তাত্ত্বিক আলোচনা। এবারে আমরা বাস্তব দৃষ্টান্ত, উদাহরণ এবং কিছু ঐতিহাসিক ঘটনা উল্লেখ করতে যাচ্ছি। যেসব রাষ্ট্র নিজেদেরকে কমিউনিস্ট বলে দাবি করে, সেখানেও নারীদের বিরুদ্ধে ঐতিহাসিক ঘটনা থেকে আমরা দেখতে পাই যে বৈষম্য বিলুপ্ত হয়নি, বরং অনেক ক্ষেত্রে কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে নারীদেরকে আরও বেশি বৈষম্যের শিকার হয়েছে। চীনের ব্যাপারে আমরা বেশ কিছু আলোচনা করেছি, সেখানকার নারীদের অবস্থা উল্লেখিত হয়েছে। চীনের সেই এক সন্তান নীতির কারণে কিভাবে কন্যা শিশুরা ব্যাপকভাবে অ্যাবর্শনের শিকার হয়েছে, কিডন্যাপিংয়ের শিকার হয়েছে, চাইল্ড প্রস্টিটিউশন, চাইল্ড ব্রাইড, সেক্স ট্রাফিকিং, এই ঘটনাগুলো ঘটেছে ব্যাপকভাবে। এবং নারীদের মানসিক অবস্থা, জোর করে বিভিন্ন নারীদেরকে গর্ভপাত করিয়ে দেওয়া হয়েছে, বন্ধা করে দেওয়া হয়েছে। চীনে নারীদের আত্মহত্যার হার পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক বেশি। এই সকল ঘটনা আমরা একটি পর্বে বিস্তারিত আলোচনা করেছি। এমনকি চীনে দীর্ঘ কমিউনিজমের শাসনের পর প্রথম দিকে যেসব নারীদেরকে আয়রন গার্ল হিসেবে উৎসাহিত করা হতো, একসময় সেই নারীরাই লেফট ওভার উইমেনে পরিণত হয়েছে। লেফট ওভার উইমেন বলতে সেই সব নারীদেরকে বোঝানো হয় চীনে যাদের বয়স 27 বছরের বেশি, কিন্তু তাদের বিয়ে হচ্ছে না, তাদেরকে বিয়ে করতে কেউ আগ্রহীও নয়। এছাড়া আরও একটি বিষয় হচ্ছে যে চীন 80 দশকে এসে গ্লোবাল ক্যাপিটালিজম গ্রহণ করেছে, অর্থাৎ তারা নিজেরাই পুঁজিবাদ গ্রহণ করেছে। যদিও তারা নিজেদেরকে কাগজে কলমে গণতান্ত্রিক বলে দাবি করে, কিন্তু বাস্তবে তারা কমিউনিজমের স্ট্রাকচারের ভেতরে কমিউনিস্ট রাষ্ট্র হিসেবেই পরিচালিত হচ্ছে। অথচ তারা নিজেরাই গ্লোবাল ক্যাপিটালিজম গ্রহণ করেছে, কারণ বাস্তবে কমিউনিজম হচ্ছে একটি ইউটোপিয়া বা অবাস্তব রাষ্ট্র ব্যবস্থা, যেটা কার্যকর নয়। চীনের ইতিহাস দেখলে দেখা যায় যে সময়টাকে চীনের কমিউনিজমের স্বর্ণযুগ বিবেচনা করা হতো। 1950 সালের মাও সেতুংয়ের সেই সময়টা, 1950 পরবর্তী সেই সময়ে কমিউনিস্ট শাসনের সূচনা হয়েছিল রক্তের বন্যা বইয়ে দেওয়ার মাধ্যমে। 50 থেকে 52 সালের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। মাও সেতুং বলেছিল একবার যে গত বছর থেকে শুরু করে এই পর্যন্ত 7 লাখ মানুষ নিহত হয়েছে, বলা ভালো হত্যা করা হয়েছে। তার ভাষায় সে বলেছিল যে এটা নাকি খুবই ক্ষুদ্র সংখ্যক মানুষ নিহত হয়েছে। এরপর নাস্তিক্যবাদ থেকে উৎসারিত
জড়বাদী কমিউনিস্ট আদর্শের বিভিন্ন ভ্রান্ত নীতির কারণে আরও বহু মানুষকে নিহত হতে হয়েছে। মাও সেতুং 1948 থেকে 55 সালের মধ্যে 4 মিলিয়ন বা 40 লাখ মানুষকে হত্যা করেছে। 1958 সালে গ্রেট লিপ ফরওয়ার্ড সেই নীতির কারণে দেখা দিল মানবসৃষ্ট দুর্ভিক্ষ, যেখানে 3 কোটি মানুষ নিহত হলো। এমনকি কৃষকেরা বাধ্য হলো গাছের ছাল বাকল লতাপাতা খেয়ে বাঁচার জন্য। তখন তারা বুঝতে পারল যে এই কমিউনিস্ট শাসনের আগে সাবেক যে জমিদারি সিস্টেমের শাসন ছিল সেটাই বরং তুলনামূলকভাবে ভালো ছিল। সেই সকল জমির মালিকদেরকে ফসলের প্রায় সবটুকু দিয়ে দিলেও অন্ততপক্ষে খেয়ে পরে তারা বাঁচতে পারত। দুর্ভিক্ষের সময় তো খাওয়া পড়ার কিছুই ছিল না। এমনকি চীনের বিভিন্ন এলাকায় পিতামাতাকে সিদ্ধান্ত নিতে হতো যে একাধিক সন্তানের মধ্যে কোন সন্তানটাকে বাঁচিয়ে রাখবে আর তাকে খাবার দিবে, কারণ একসাথে সবাইকে খাবার দেওয়ার মতো খাবার নেই। সেই ক্ষেত্রে কন্যা সন্তানের তুলনায় সাধারণত তারা পুত্র সন্তানকেই বাঁচিয়ে থাকার সিদ্ধান্ত নিত। সেই দুর্ভিক্ষের সময় চীনের প্রায় 5% মানুষ মৃত্যুবরণ করেন, যাদের সংখ্যা প্রায় 30 মিলিয়ন বা 3 কোটি। এর আগে পৃথিবীতে ইতিহাসে যুদ্ধ কিংবা প্রাকৃতিক বিপর্যয়েও এত বিরাট সংখ্যক মানুষ কখনো মারা যায়নি। রাশিয়াতে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা, এরপরেও দেখা গেল বিভিন্ন দুর্ভিক্ষ তাদের বিভিন্ন আজগুবি নীতির কারণে। 1930 সালের দিকে ইউক্রেনের সেই মানবসৃষ্ট দুর্ভিক্ষ ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে আছে। মানুষ বাধ্য হলো ক্ষুধার জ্বালায় নিজের ছেলে মেয়েদেরকে খেতে। এটা কোনো রূপকথা নয়, বাস্তব সত্য। সাইবেরিয়াতে নির্বাসন পাঠিয়ে বহু মানুষকে হত্যা করা হয়েছে। একটি ঘটনায় বর্ণনা এসেছে, একজন ব্যক্তি বর্ণনা করে বলছেন যে একবার বাড়ি ফিরে এসে দেখলাম কোথাও কোনো রুটি নেই, যেন সব অদৃশ্য হয়ে গেছে। এগুলো কোথায় গেল আমি জানি না। পরে জানলাম কমিউনিস্ট সরকার এগুলো আত্মসাৎ করেছে গ্রামবাসীর কাছ থেকে, এগুলো ছিনতাই করে নিয়ে যাচ্ছে। সব ফসল গাট্টি বোচকা বেঁধে রেলওয়েতে কোচের ওপর উঠিয়ে দেওয়া হয়েছে, আর কোথায় যেন ওরা নিয়ে যাচ্ছে। প্রত্যেক বাড়িতে লোকজন এসে সব কিছু তল্লাশি চালিয়ে ছোটোখাটো সব জিনিস নিয়ে যাচ্ছে। প্রত্যেক কৃষকদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে সাইবেরিয়াতে নির্বাসনে, আর এটার নাম ওরা দিয়েছে কালেকটিভাইজেশন। ক্ষুধার জ্বালায় মানুষ মরা মাছের মতো এদিকে ওদিকে পড়েছিল, চারদিকে লাশের দুর্গন্ধ। আমাদের প্রতিবেশীরা অনেকেই মারা যাচ্ছিল, এমনকি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে অনেকে নিজের ছেলেমেয়েদেরকে খেতে শুরু করলো। মার্ক্সবাদ যা বলে, অর্থাৎ নারীরা নাকি পুঁজিবাদী মডেলে শ্রমশক্তির একটি বিরাট রিজার্ভ ফোর্স, সেই অনুসারে মাও সেতুং চীনের নারীদেরকে শ্রমশক্তির একটি বিরাট রিজার্ভ মনে করতেন। এরপর পশ্চিমা দেশগুলোর সাথে পাল্লা দেওয়ার জন্য তিনি চীনের নারীদেরকে ডোমেস্টিক কাজ বা গৃহস্থালী কাজ থেকে বের করে শ্রমবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিলেন। কমিউনিজমের উত্থানের আগে পৃথিবীর অন্যান্য এলাকার মতোই চীনের নারীদের কর্মক্ষেত্রও ছিল পরিবারের মধ্যে সীমাবদ্ধ, মা হিসেবে, স্ত্রী হিসেবে, কন্যা হিসেবে। মাও সেতুং নারীদের এই ঐতিহাসিক এবং ঐতিহ্যগত ভূমিকা পরিবর্তন করে ফেললেন। ব্যাপকভাবে মেয়েদেরকে পরিবারের বাইরে কর্মক্ষেত্রে এনে ঢুকালেন। কমিউনিস্ট পার্টি তাদেরকে এই ক্ষেত্রে উৎসাহিত করতে লাগলো। তবে উল্লেখ্য, 1990 সালের পর থেকে চীনের শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ ধীরে ধীরে কমে আসছে। 1990 সালে শ্রমবাজারে চীনের নারীদের অংশগ্রহণের হার ছিল শতকরা 73.2%, যেটা 2019 সালে এসে দাঁড়িয়েছে শতকরা 60.5%। সাম্প্রতিক একটি জরিপে সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা 85% নারী বলেছেন একই সাথে নারীদের পরিবার দেখা এবং কর্মক্ষেত্রের কাজ, এই ডাবল দায়িত্ব পালন করা খুবই কঠিন। 85%-এর বেশি চীনা নারী মনে করেন সন্তান নিলে একজন নারীর ক্যারিয়ারের উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। একটা সময় পর্যন্ত চীনে এক ধরনের নারীবাদ প্রতিষ্ঠিত ছিল, এই কথাটা কিছুটা বলা যেতেই পারে। 1949 সালে মাও সেতুং যখন ক্ষমতায় আসে তখন সে নারীদেরকে ব্যাপকভাবে ঘরের বাইরে নিয়ে আসে, কর্মক্ষেত্রে তাদেরকে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। সেই সব কর্মজীবী নারীদেরকে নাম দেওয়া হয় আয়রন গার্ল। ইতিহাস থেকে দেখা যায় 60-এর দশক থেকে শুরু করে টানা 25 থেকে 30 বছর চীনে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সেখানে প্রতিটি সিনেমায় এ ধরনের এক একজন শক্তিশালী নারী চরিত্র রাখা হতো। তবে পশ্চিমা রাষ্ট্রের মতো চীনা সরকার কোনো ছলচাতুরির আশ্রয় নেয়নি। তারা সরাসরি খোলাখুলি বলতো, নারীদেরকে যদি কলকারখানায় কাজে লাগানো যায়, ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা যায়, তাহলে উৎপাদন ব্যয় কম হবে, ফলে প্রফিট বেশি হবে। কিন্তু 90 দশকের পর থেকে নারীদের ব্যাপারে চীনের অবস্থান পরিবর্তন হতে থাকে। চীনে উগ্র নারীবাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে এবং নারীরা বিভিন্ন এক্সিকিউটিভ পোস্ট বা নির্বাহী পদে যেতে থাকায় সেখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়, কারণ নারীবাদীরা সেই পুরনো পুরুষ ডমিনেশনের পথে হাঁটতে শুরু করে। চীন সরকার তখন তাদেরকে দমন করতে থাকে শক্ত হাতে। 2019 সালের ডাটা অনুসারে চীনের নারীরা মোট শ্রমশক্তির অর্ধেক হলেও দেশের মাত্র 9.7% নির্বাহী পদে তাদেরকে রাখা হয়েছে। এমনকি চীনের পার্লামেন্ট, ন্যাশনাল পিপলস কংগ্রেস অফ চায়নার
সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন পলিসি ব্যুরো কমিটির 25 সদস্যের মধ্যে নারীর সংখ্যা মাত্র 1 জন। এসব কাজে আসার পরিবর্তে নারীদেরকে উৎসাহিত করা হচ্ছে নারী সুলভ পেশায় যোগদান করতে। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, পার্লামেন্টারি বা রাজনৈতিক কাজে নারীদের সর্বোচ্চ অংশগ্রহণ যে দেশটিতে আছে সেটা হচ্ছে আফ্রিকার দেশ রুয়ান্ডা। সেখানকার সংসদে নারী সংসদ সদস্যের সংখ্যা শতকরা 61%। আর বাস্তবতা হচ্ছে রুয়ান্ডা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। এই দৃষ্টান্ত আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি স্মরণ করিয়ে দেয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি তাদের নারীর হাতে শাসন ক্ষমতা অর্পণ করে তারা কখনো সফল হতে পারে না। যে কমিউনিজম নারীদেরকে মুক্তির জন্য বিভিন্ন রকমের থিওরি দিল, যে কমিউনিজম অনুসারে চীনে কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, কিংবা এখনও যেখানে কমিউনিস্ট পার্টি কার্যকর আছে, তাদের যখন 19তম কংগ্রেস হলো 2017 সালে, তখন দেখা গেল তাদের স্ট্যান্ডিং কমিটিতে আছে শুধুমাত্র 7 জন পুরুষ, যেখানে একজনও মহিলা নেই। আর কংগ্রেসের প্রায় 3000 ডেলিগেটের মধ্যে মহিলাদের সংখ্যা মাত্র 25% বা 1/4। আরও কিছু ঐতিহাসিক সত্য হচ্ছে যে সমস্ত কমিউনিস্ট দেশগুলো পুরুষদের মাধ্যমে শাসিত হয়েছে। কোনো নারী শাসক সেখানে পাওয়া যায়নি, এমনকি এটা কল্পনীয়ও ছিল না। তাহলে এই ক্ষেত্রে নারী পুরুষের সমতা কোথায় গেল? কথিত লিবারেল রাষ্ট্রগুলো, সেখানেও কিছু নারী শাসক এসেছে, যেমন ব্রিটেনের মার্গারেট থ্যাচার, গোল্ডা মেয়ার, ইসরায়েলের, এই সকল দেশের। কিন্তু কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে কোনো নারী শাসক আজ পর্যন্ত দেখা যায়নি। একমাত্র ব্যতিক্রম হচ্ছে সাবেক যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী মিলকা প্ল্যানিচ। তিনি মাত্র অল্প কয়েক বছরের জন্য 1980 সালের দিকে ক্ষমতায় ছিলেন। তিনি হচ্ছেন একমাত্র নারী। তিনি ছাড়া পৃথিবীতে আর কোনো কমিউনিস্ট রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পদে কোনো নারীকে কখনোই দেখা যায়নি। যে সকল নারীরা নারীবাদী আন্দোলন করতে গিয়ে একটা সময় বিয়ের বয়স পার করে ফেলে, এরপরে পুরুষেরা তাদের প্রতি আর কোনো আগ্রহ দেখায় না, ফলে সেই সকল নারীদেরকে অবিবাহিত হিসেবেই বাকি জীবনটা পার করে দিতে হয়, তাদের ব্যাপারে চীনের একটি নারীবাদী সংগঠন, যেটা চীনের সবচেয়ে বড় পুরনো নারীবাদী সংগঠন, অল চায়না উইমেন্স ফেডারেশন, তাদের ওয়েবসাইটে কী লেখা আছে চলুন একটু শোনা যাক। চীনে এই সকল নারীদেরকে বলা হয়ে থাকে লেফট ওভার উইমেন, এটো মহিলা বা ঝুটা মহিলা। শুনতে কিছুটা খারাপ শোনালেও এই শব্দটি তারা ব্যবহার করেছে। খাবার খাওয়ার পর কোনো খাবারে যে উচ্ছিষ্ট থাকে সেটাকেই বলা হয়ে থাকে লেফট ওভার ফুড। অল চায়না উইমেন্স ফেডারেশন তারা লিখেছে, সুন্দরী মেয়েদেরকে একজন ধনী আর সম্ভ্রান্ত পুরুষকে বিয়ে করতে খুব বেশি শিক্ষার দরকার হয় না, কিন্তু মোটামুটি কিংবা কুৎসিত দেখতে একজন মেয়েকে এই ব্যাপারে বেশ বেগ পেতে হতে পারে। মেয়েরা মনে করে প্রতিযোগিতায় টিকে থাকতে বেশি লেখাপড়া করলে তাদের যোগ্যতা বাড়বে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে তাদের বয়স বাড়ার সাথে সাথে তাদের মূল্যও কমতে থাকে। যতদিনে তারা মাস্টার্স কিংবা পিএইচডি শেষ করে বের হচ্ছে, ততদিনে তারা বুড়িয়ে গেছে শুকিয়ে যাওয়া মুক্তার মতো। শুধুমাত্র যখন তাদের তারুণ্য শেষ হয়ে যায় কিংবা বয়ফ্রেন্ড তাদেরকে ছুঁড়ে ফেলে, তখনই তারা জীবনসঙ্গী খুঁজতে থাকে। আর এই কারণে অধিকাংশ লেফট ওভার উইমেন আমাদের সিম্প্যাথি ডিজার্ভ করে না। এটা হচ্ছে চীনের 70 বছরের পুরনো একটি নারীবাদী সংগঠনের অফিসিয়াল বক্তব্য। এভাবেই চীনের নারীরা কমিউনিজমের অধীনে আয়রন গার্ল থেকে লেফট ওভার উইমেনে পরিণত হয়েছে। একসময় চীনে যেখানে আয়রন গার্ল চরিত্রকে উৎসাহিত করা হতো, সেই চীনেই 1980 সালের পর থেকে নারীদেরকে আবারও সেই ঐতিহ্যগত পুরনো জেন্ডার রোল পালনের দিকে ফেরত যেতে উৎসাহিত করা হতে থাকে। 1980 সালের পর থেকে নারীদের সেই চরিত্র কথিত আয়রন গার্লকে প্রথম টার্গেট করা হয় এবং তারা বলতে থাকে যে এই ধরনের নাম এবং ক্যারেক্টার তৈরির মাধ্যমে সোশ্যালিস্ট আন্দোলন নারীদেরকে পুরুষ বানিয়েছে। সেই সময় সেই বিষয়ে প্রচুর লেখালেখি হতে থাকে এবং বলা হতে থাকে নারীদের নারীত্ব পুনরুদ্ধারের সবচেয়ে ভালো উপায় হচ্ছে আদর্শ স্ত্রী হওয়া এবং আদর্শ মা হওয়া। চীনের পরে এবারে চলুন দেখা যাক রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর, রাশিয়ার ছিল পৃথিবীর প্রথম কমিউনিস্ট রাষ্ট্র, সেখানে তারা কিভাবে নারীদেরকে কোট আনকোট মুক্তি দিয়েছিল সেই বিষয়গুলো দেখা যাক। রাশিয়াতে কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরপরই বেশ কিছু আইনগত পরিবর্তন নিয়ে আসা হলো। বিয়ে এবং ডিভোর্সের উপর থেকে চার্চের নিয়ন্ত্রণ হারিয়ে গেলেও সেখানে প্রতিষ্ঠিত হলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। আইনগতভাবে নারী পুরুষকে সমান মর্যাদা দেওয়া হলো। নিজের সম্পদ এবং বেতনের উপরে বিবাহিত মহিলাদেরকে পূর্ণ কর্তৃত্ব দেওয়া হলো। এছাড়া বিবাহ বহির্ভূতভাবে যে সকল জারজ সন্তানের জন্ম হতো তাদেরকেও আইনের চোখে সমান ঘোষণা করা হলো। মহিলারা গণহারে ঘরের বাইরে এসে কাজ করতে শুরু করলো। কিন্তু বাস্তবতা যেটা ছিল সেটা হচ্ছে দেখা গেল যে কর্মজীবনে প্রবেশ করলেও মহিলারা ঘরের দায়িত্ব পালন করা থেকে মুক্তি পেল না।
কেন পেল না এর সহজ একটি উদাহরণ হচ্ছে, বাবা আর যাই করুক, ছোট বাচ্চাকে তো আর বুকের দুধ খাওয়াতে পারবে না। যাই হোক, নারীদের গৃহস্থালী কাজগুলোর বিকল্প ব্যবস্থা হিসেবে কমিউনিস্ট রাষ্ট্র রাশিয়া একটি বিরাট নেটওয়ার্ক তৈরি করলো। তারা এমন একটি ব্যবস্থা তৈরি করলো যেখানে নারীদের গৃহস্থালী কাজগুলো সামাজিকভাবে করে দেওয়ার ব্যবস্থা করা হবে। যেমন প্রচুর লন্ড্রি, ক্যাফেটেরিয়া, কাপড় সেলাইয়ের ব্যবস্থা, শিশু নিবাস এগুলো গড়ে তোলা হলো। পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে নারীরা যেন তাদের গৃহস্থালী ক্লান্তিকর কাজগুলো থেকে মুক্তি পায়, যেন তারা ঘরের কাজ থেকে বেরিয়ে এসে পুরুষের সাথে সমান তালে পাবলিক স্পেয়ারে প্রবেশ করতে পারে। যেমন শিক্ষা অর্জন করা, ক্যারিয়ার গঠন করা, ইচ্ছামতো ব্যক্তিগত রিলেশনশিপ তৈরি করা ইত্যাদি। এছাড়া 1920 সালে প্রথম ইউরোপিয়ান রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন অ্যাবর্ষণ বা গর্ভপাতকে আইনগত বৈধতা দেয়, অন ডিমান্ড বা চাহিদা মাত্র। এখনও বিশ্বে রাশিয়াই হচ্ছে সেই দেশ যেখানে সর্বোচ্চ অ্যাবর্ষণ ঘটে। এখানে আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য, যেই সময়কার পৃথিবীতে এই পরিবর্তনগুলোর কথা আমরা বলছি সেটা হচ্ছে 1920-এর দশক, অর্থাৎ 60-70-এর সেই নারীবাদী আন্দোলনের দ্বিতীয় তরঙ্গের উদ্ভবের প্রায় 40 বছর আগের ঘটনা। সেই সময়কার পৃথিবীতে এগুলো ছিল এক একটি র্যাডিক্যাল বা আমূল পরিবর্তন। এমন নজির ধারে কাছে পৃথিবীর আর কোনো দেশে দেখা যায়নি। আর কোনো দেশে কথিত নারী মুক্তির জন্য এত বিরাট রাষ্ট্রীয় পলিসিও গ্রহণ করেনি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে তাদের সেই ধরনের ইউটোপিয়ান তত্ত্বগুলো দারুণভাবে ব্যর্থ হলো, একটিও কাজ করল না। সুতরাং সেই যে থিওরি যে পরিবার ব্যবস্থা নির্মূল করার মাধ্যমে নারীদের মুক্তি মিলবে, এটা হচ্ছে একটি অবাস্তব তথ্য যা ঐতিহাসিকভাবে প্রমাণিত। সোভিয়েত ইউনিয়ন গঠনের পর বিভিন্ন রকমের যুদ্ধ, আন্তঃসংঘাত, বিদ্রোহ, দুর্ভিক্ষ এইসবের কারণে তারা যেই বিরাট সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করেছিল, অর্থাৎ ঘরের কাজগুলোকে আউটসোর্সিং করে বাইরের সামাজিক ব্যবস্থাপনার মাধ্যমে করে দেওয়া হবে, সেগুলিকে টিকিয়ে রাখা আর সম্ভব দেখা গেল না। এর আগে নারীরা যখন নিজ পরিবারে নিজের ঘরে গৃহস্থালী কাজগুলো করত, সেজন্য কোনো টাকা পয়সা খরচ করতে হতো না। কিন্তু ঘরের নারীকে যখন বাইরে নিয়ে আসা হলো আর ঘরের কাজকে যখন বাইরে এনে আউটসোর্সিং করা হচ্ছিল, তখন সেই সব কাজের জন্য মজুরি দেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে অসম্ভব হয়ে দাঁড়ালো। পাবলিক লন্ড্রি, ক্যান্টিন, হোটেল, শিশু কেয়ার ফ্যাসিলিটি এইসব এত বেশি খরচে ছিল যে সোভিয়েত ইউনিয়নের ইকোনমি সেটাকে সাস্টেন করতে পারছিল না। এছাড়া 1918 সালে পারিবারিক আইনের পরিবর্তন আনার কারণে দেখা গেল রাশিয়ান মহিলারা কথিত নারী মুক্তির বদলে আরও বেশি বঞ্চনা এবং শোষণের শিকার হচ্ছিল। 1918 সালের পারিবারিক আইন কী ছিল? সেটা হচ্ছে বিয়ে এবং ডিভোর্সের উপর থেকে চার্চের অর্থাৎ ধর্মীয় বিধিনিষেধ উঠিয়ে দেওয়া, রাষ্ট্রীয় নিয়মকানুন প্রয়োগ করা এবং ডিভোর্সকে সহজ করে দেওয়া। তারা ভেবেছিল যে এসবের মাধ্যমে নাকি যুগ যুগ ধরে চলে আসা পুরুষতন্ত্রের কবজা থেকে নারীরা মুক্তি পাবে। তারা ভেবেছিল মহিলারা যার যার সম্পদের মালিক হয়ে গেলে স্বামী এবং পিতার নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাবে। কিন্তু বাস্তবে দেখা গেল কর্মজীবী মহিলারা তাদের পরিবারকে সাপোর্ট দেওয়ার মতো যথেষ্ট আয় করতে পারছিল না। আর তারা যেটা আয় করছিল এরপরেও তাদেরকে কোনো না কোনো পুরুষের আয় রোজগারের উপর নির্ভর করতে হতো পরিবারের রুটি রুজির জন্য। এছাড়া ডিভোর্সকে সহজ করে দেওয়ার ফলে দেখা গেল পুরুষেরা চাইলেই যে কোনো মেয়েকে যখন খুশি তখন বর্জন করছে। কোনো মহিলা প্রেগনেন্ট হয়ে গেলেই তার স্বামী তাকে তালাক দিয়ে দিচ্ছে। এছাড়া খোরপোশ দিচ্ছে না, ভরণ পোষণের আইন সেটাও কার্যকর করা যাচ্ছিল না সেই সব ডিভোর্সের নীতির কারণে। বিয়ে, পরিবার, যৌনতা এই সকল বিষয়ের উপর থেকে ধর্মীয় নিয়ন্ত্রণ বা চার্চের নিয়ন্ত্রণ উঠিয়ে দেওয়ার পর বিবাহ বহির্ভূত যৌনতাকে বৈধতা দেওয়ার কারণে শত শত, বরং বলা ভালো হাজার হাজার জারজ সন্তানের জন্ম হচ্ছিল রাশিয়াতে। এই সকল কমিউনিস্ট চেতনাবাদী জারজ সন্তানদেরকে কিভাবে যত্ন নিয়ে বড় করা হবে, মানুষ করা হবে, কমিউনিস্ট রাষ্ট্রের কাছে এর যথার্থ কোনো রিসোর্স বা ব্যবস্থা ছিল না। ফলে দেখা যেত রাশিয়ার বড় বড় শহরে রাস্তায় অসংখ্য গৃহহীন পথশিশু ঘুরে বেড়াচ্ছে। আর 1920 সালে সেই গর্ভপাতের আইনের বৈধতার ফলে নারীরা যদিও নিজের ফার্টিলিটির উপরে কথিত কোট আনকোট নিয়ন্ত্রণ পেল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বার্থ রেট বা শিশু জন্মের হার অনেক কমে গেল। এগুলো ছিল এক একটি বিরাট সমস্যা। সুতরাং কমিউনিস্ট থিওরিগুলো কিংবা কমিউনিস্ট রাষ্ট্র বাস্তবে বাইরের দুনিয়াকে যা দেখায় আর তাদের ভেতরে থাকে আরেক চিত্র। এই সম্পর্কে রবার্ট জিন্সবার্গ নামের একজন মার্কিন ফিলোসফি অধ্যাপক তিনি একটি বই লিখেছেন, হোয়াই কমিউনিজম ফেইল্ড, দ্য ফিলোসফিক্যাল লেসন্স। সেই বইতে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, কমিউনিস্ট রাষ্ট্রগুলো ছিল দুনিয়ার অন্যান্য রাষ্ট্রগুলো থেকে বিচ্ছিন্ন। বাইরের দুনিয়াকে তারা এমন এক ধরনের চেহারা দেখাতো আর ভেতরে ছিল তাদের অন্য আরেক ধরনের চেহারা। 1965 সালে আমি বুলগেরিয়া সফর করেছিলাম। বলা ভালো তিনি বুলগেরিয়া অতিক্রম করে গিয়েছিলেন, বুলগেরিয়ার উপর দিয়ে অন্য আরেকটি দেশে গিয়েছিলেন। তিনি লিখেছেন,
রাতের ট্রেনে বিখ্যাত ওরিয়েন্ট এক্সপ্রেসে করে আমি বুলগেরিয়া অতিক্রম করেছিলাম। পশ্চিম ইউরোপ থেকে তুরস্কের উদ্দেশ্যে ট্রেনে চেপেছিলাম। ট্রেনটা যখন বুলগেরিয়া পৌঁছালো তখন বুলগেরিয়ার সেনাবাহিনীর সশস্ত্র সদস্যরা তাদের স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ট্রেনে উঠল। আর বোঝাই যাচ্ছে বুলগেরিয়া ছিল তখন একটি কমিউনিস্ট রাষ্ট্র, যে কারণে তাদের ঘটনা উল্লেখ করা হচ্ছে। তিনি লিখেছেন, ট্রেনে ওঠার পর প্রতিটি বগির মাঝখানে করিডোরে সেনারা দাঁড়িয়ে রইল। বুলগেরিয়ার সীমানা থেকে ট্রেন বের না হওয়া পর্যন্ত তারা দাঁড়িয়ে রইল। যদি শুধুমাত্র পাহারা দিত তাহলে এত কথা লেখার দরকার ছিল না, কিন্তু ট্রেনে ওঠার পর তারা প্রত্যেকটি জানালা বন্ধ করে দিল, পর্দা নামিয়ে দিল, এমনকি করিডোর দিয়েও যেন কেউ বাইরে কোনো কিছু দেখতে না পারে সেটা নিশ্চিত করল। আমি ঘুমের ভান করে পড়ে রইলাম, জানালার দিকে মাথা এলিয়ে ঘুমের ভান করে পড়ে রইলাম, আর চেষ্টা করতে থাকলাম যদি পর্দার ফাঁক দিয়ে বাইরে একটু কিছু দেখা যায় আর কি। কিন্তু আশ্চর্যের কথা, আমি কিছুই দেখতে পেলাম না। রাতের অন্ধকার, বাইরে কোনো বৈদ্যুতিক বাতি, কিছুই দেখলাম না। অবশেষে অনেক পরে একটা বিল্ডিংয়ের উঁচুতে একটা লাল স্টার জ্বলতে দেখলাম। সেটাই ছিল বুলগেরিয়া অতিক্রমকালে আমার দেখা একমাত্র দৃশ্য। কমিউনিস্ট রাষ্ট্রগুলো কিভাবে হেভিলি সেন্সর করে সব কিছু, এটা হচ্ছে তার একটি উদাহরণ। সুতরাং এইসব ওয়েল ডকুমেন্টেড ঘটনার উপর ভিত্তি করে ঐতিহাসিকরা মন্তব্য করেছেন, যেমন ওয়েলডি গোল্ডম্যান তার বই উইমেন, দ্য স্টেট অ্যান্ড রেগুলেশন, সেখানে মন্তব্য করে বলেছেন যে তাড়াহুড়া করে কমিউনিস্ট রাষ্ট্রগুলো যখন তাদের সেই সকল সমাজবাদী কমিউনিস্ট থিওরি অনুসারে পারিবারিক ব্যবস্থা বা পরিবারকেই নির্মূল করে দেওয়ার চেষ্টা করল, এর ফলে লক্ষ লক্ষ মানুষের জীবনে নেমে এলো অবর্ণনীয় ভোগান্তি। এরপর 1926 সালে সোভিয়েত ইউনিয়নে দেখা গেল একটি আজব দৃশ্য। যে মহিলাদেরকে কথিত কোট আনকোট মুক্তি দেওয়ার জন্য পরিবার প্রথার বিলুপ্তি করার চেষ্টা করা হয়েছিল, দেখা গেল সেই মহিলারাই পারিবারিক জীবনে পুরনো নিয়মকানুন ফিরিয়ে আনার জন্য, পরিবারের উপরে চার্চের অর্থাৎ ধর্মীয় নিয়মকানুনগুলো প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন শুরু করেছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে এই দাবি তীব্রতর ছিল। এরপর 1918 সালের বাতিল করা অরিজিনাল ফ্যামিলি আইন আবার ধীরে ধীরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হলো সোভিয়েত ইউনিয়নে, এবং 1936 সালের মধ্যে স্ট্যালিন নতুন আইনের প্রায় সবটাই বিলুপ্ত করে দিয়ে পুরনো পারিবারিক আইন আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন। আজকের পর্বের শেষ অংশে আমরা চলে এসেছি, সমাপ্তিসূচক কিছু কথা। এই পর্বে আলোচনা করা হয়েছে শিল্প বিপ্লব এবং নারীবাদী থিওরির বিকাশে শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে, মার্ক্সবাদী ফেমিনিজম সম্পর্কে, সমাজতন্ত্র সম্পর্কে। মার্ক্সবাদী থিওরির মূল ভিত্তি হচ্ছে কমিউনিজম, আর কমিউনিজম হচ্ছে এমন একটি তত্ত্ব যা বাস্তবে প্রয়োগ করা প্রায় অসম্ভব, কারণ কমিউনিজম হচ্ছে একটি ইউটোপিয়া বা আজগবি তত্ত্ব। যেসব বিষয়েরকে মূল ভিত্তি ধরে মার্ক্স এবং অ্যাঙ্গেল থিওরি আবিষ্কার করেছেন সেটাই ভুল, যে কারণে বাস্তবে সেগুলো প্রয়োগ করা যায় না। কমিউনিস্ট রাষ্ট্রগুলো নিজেরাও সেই সকল নারীবাদী থিওরি প্রয়োগ করতে পারেনি। এছাড়া বর্তমান পৃথিবীতে কমিউনিজম হচ্ছে প্রায় মৃত একটি মতবাদ। পৃথিবীর মাত্র 5টি রাষ্ট্রকে কমিউনিস্ট বলা যায়, সেগুলো হচ্ছে চীন, কিউবা, উত্তর কোরিয়া, লাওস এবং ভিয়েতনাম। এদের মধ্যে আবার চীন নিজেদেরকে সরাসরি গণতান্ত্রিক রাষ্ট্র বলে কাগজে কলমে দাবি করে। এর আগে পৃথিবীতে সবচেয়ে বড় কমিউনিস্ট রাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়ন, যাদের বিলুপ্তি ঘটেছে আনুষ্ঠানিকভাবে 1992 সালের ডিসেম্বরে। বর্তমানে তারাও কাগজে কলমে গণতান্ত্রিক বিভিন্ন নীতি, পুঁজিবাদের বিভিন্ন নীতি সেগুলো গ্রহণ করেছে। 2004 সালে চীনের সংবিধান সংশোধনের মাধ্যমে ব্যক্তিগত সম্পত্তির মালিকানাকে বৈধতা দেওয়া হয়েছে। এর আগে থেকেই 1988 সাল থেকেই প্রাইভেট ওনারশিপকে তারা স্বীকৃতি দিয়েছে। কমিউনিস্ট রাষ্ট্র কিংবা কমিউনিজমের থিওরিগুলো শ্রেণী বৈষম্য দূর করার কথা বলে, কিন্তু বাস্তবে দেখা যায় কমিউনিস্ট রাষ্ট্র, তাদের শাসক গোষ্ঠী এবং কমিউনিস্ট পার্টি নিজেরাই একটি শাসক শ্রেণী, শোষক শ্রেণী বা প্রিভিলেজ শ্রেণী হয়ে যায়। তারা বাকি জনগণকে শোষণ করে। সুতরাং কমিউনিজম প্রতিষ্ঠিত হলেও সমাজে শ্রেণী বৈষম্য দূর হয় না, শ্রেণীভেদ দূর হয় না। কমিউনিজম যদিও শ্রেণী বৈষম্যের বিলোপ ঘটিয়ে মানুষকে মুক্তি দেওয়ার কথা বলে, কিন্তু বাস্তবে তারা মানুষের এমনকি ব্যক্তিগত স্বাধীনতা পর্যন্ত হরণ করে। তাদের পরিচালিত রাষ্ট্রে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা বলেই কিছু থাকে না। উদাহরণস্বরূপ, একেবারে ব্যক্তি পর্যায়েও আপনি ধর্ম পালন করতে পারবেন না। কমিউনিস্ট রাষ্ট্র কিংবা কমিউনিস্ট শাসন ব্যবস্থা তাদেরকে এই অনুমতি দেয় না। যে কারণে সেন্ট্রাল এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলো যখন সোভিয়েত ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন সেখানে কোরআন পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল। কারো কাছে কোরআনের কোনো কপি পাওয়া গেলে সেগুলো বাজেয়াপ্ত করা হতো এবং নানা রকমের শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োগ করা হতো। 20 শতকে সমাজতন্ত্র পৃথিবীর কয়েকটি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়ার পর ইতিহাস দেখলে দেখা যায় সেই সকল রাষ্ট্রে কমিউনিজম টিকিয়ে রাখতে গিয়ে কমিউনিস্ট শাসকরা, যেমন লেনিন, স্ট্যালিন, মাও সেতুং কিংবা কম্বোডিয়ার শাসক খেমার রোজ,
তারা সব মিলিয়ে প্রায় 10 কোটি মানুষকে হত্যা করেছে। সুতরাং যেই নারীবাদ নিয়ে আমরা কথা বলছি, নারীবাদের মৌলিক কথাগুলোর মধ্যে একটি কথা হচ্ছে বৈষম্য দূর করা, সমতা প্রতিষ্ঠা করা। এটা যদি কমিউনিজমের কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বৈষম্য দূর করে সমতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দূরে থাকুক, বরং কমিউনিজম হচ্ছে মানব ইতিহাসে আবিষ্কৃত সবচেয়ে অত্যাচারী মতবাদগুলোর একটি। কমিউনিস্ট রাষ্ট্রের অধীনে যেই পরিমাণ মানুষদেরকে পাইকারিভাবে হত্যা করা হয়েছে, শুধুমাত্র সেই সংখ্যাটি বিবেচনা আনলেই মাথা ঘুরে যায়। আর সেই থিওরির মাধ্যমে কিনা নারীর বৈষম্য দূর হবে, সমতা প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এছাড়া কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে কী পরিমাণ দুর্নীতি থাকে সেটাও আরেকটি বিবেচ্য বিষয়। সুতরাং সমাজবাদী নারীবাদের অসারতা বোঝার জন্য সমাজবাদী নারীবাদ যে ভিত্তির উপরে কাজ করে সেই কমিউনিস্ট রাষ্ট্রগুলোর বাস্তবতা দেখলেই যথেষ্ট হওয়া উচিত। উল্লেখ্য যে কমিউনিজম এবং সোশ্যালিজম এই দুইটি বিষয়কে অনেকে যদিও সমর্থক বলে ধরে নেন, কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য আছে। ফ্রেডেরিক অ্যাঙ্গেলের সেই বই দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট এবং এটি সহ আরও দুইটি বই, অগাস্ট বেবেলের উইমেন অ্যান্ড সোশ্যালিজম এবং লিলি ব্রাউনের লেখা বই দ্য উইমেন কোয়েশ্চেন, এই কয়টি বইকে ভিত্তি করে কমিউনিস্ট নারীবাদীরা 3টি মৌলিক আইডিয়া বিকাশ করেছিলেন। 1 নম্বর হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি বা প্রাইভেট প্রপার্টি সংরক্ষণের জন্যই নাকি মানুষ বুর্জুয়া মনোগোমাস ম্যারেজ আবিষ্কার করেছে। 2 নম্বর, যদি কোনো সমাজবাদী সমাজে মহিলারা পুরুষের পাশাপাশি কাজ করতে পারে, এতেই নাকি নারীদের সত্যিকারের মুক্তি মিলবে। তাদের মতে এতেই নাকি সমস্ত কর্মীরা তাদের শ্রমের ফল ভোগ করতে পারবে, যেখানে তাদের প্রোডাকশনের কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না, থাকবে সমষ্টিগত মালিকানা। এখানে উল্লেখ্য কমিউনিস্ট রাষ্ট্রব্যবস্থা নিজেই বিলুপ্ত হয়ে গেছে এবং যেটা যতটুকু টিকে আছে সেখানেও সম্পত্তির ব্যক্তিগত মালিকানাকে বৈধ করে দিতে তারা বাধ্য হয়েছে। আগেই বলা হয়েছে কমিউনিজম একটি অবাস্তব বা ইউটোপিয়ান ব্যবস্থা। 3 নম্বর, মহিলাদেরকে যখন ডোমেস্টিক কাজের ক্ষেত্র থেকে বাইরে বের করে আনা হবে, তখন সেই কাজগুলো, ঘরের কাজগুলো কিভাবে করা হবে? এর সমাধান হিসেবে তারা বলেছিল যে সোশ্যাল রিসোর্স তৈরি করতে হবে, অর্থাৎ ঘরের কাজকে আউটসোর্সিং করে বাইরে পাঠিয়ে দেওয়া হবে। যেমন ঘরে কাপড় না ধুয়ে লন্ড্রিতে পাঠিয়ে দেওয়া হবে কাপড় ধোয়ার জন্য, ঘরে খাবার রান্না না করে হোটেলের খাবার খাওয়া হবে, ক্যান্টিনের খাবার খাওয়া হবে। ছোট শিশুদেরকে নিজের সন্তানকে নিজের মা না দেখে পাঠিয়ে দেওয়া হবে আরেক মহিলার কাছে, বেবি কেয়ার সেন্টারে বা ডে কেয়ার সেন্টারে কিংবা প্রি স্কুল সেন্টারে। এভাবে নাকি নারীরা তাদের কর্মজীবন আর পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য খুঁজে পাবে। কিন্তু সেগুলো কতটুকু কাজ করেছে আর কতটা ব্যর্থ হয়েছে তার দৃষ্টান্ত আমরা এই পর্বে অনেকবারই উল্লেখ করেছি। কাজেই এই বিষয়ে আলোচনা আর দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ। আজকের পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। আজকের পর্বে যে বিষয়গুলো আলোচনা করা হলো, আল্লাহ তাআলা সেই বিষয়গুলো বোঝার আমাদেরকে তৌফিক দান করুন এবং ইসলামের সাথে সাংঘর্ষিক নারীবাদ সহ যত রকমের মতবাদ আছে সেগুলোর ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করা হবে নারীবাদের প্রথম পর্বের ইতিহাসের শেষ অংশ, নারীর ভোটাধিকারের আন্দোলন সম্পর্কে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015